একজন স্বামী যখন তার স্ত্রীর সাথে প্রতারণা করেন তার ফল যে কি ভয়ঙ্কর হতে পারে সেইটা আপনার আজকের এই ঘটনাটা শুনলে খুব ভালো করে বুঝতে পারবেন। এবং যার সাথে এই প্রতারণাটা হয় সে কিন্তু সহজে এই জিনিসটাকে ভুলতে পারে না, মেনে নিতে পারে না। আপনারা হয়তো আপনাদের আশেপাশে এরকম ঘটনা কখনো হয়তো দেখে থাকতে পারেন, কিন্তু আজকের ঘটনাটা আমি যেটা আপনাদেরকে বলবো সেই ঘটনাটা শুনে আমি এটুকু বলতে পারি আপনারা অনেকেই হয়তো চমকে যাবেন। আমিও যখন ইমেলটা প্রথম পড়েছিলাম আমারও কিন্তু ভীষণ অবাক লেগেছিল যে এইরকম ঘটনাও আজকাল ঘটে। তো আমি সবাইকে বলবো কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা শুনে ভীষণ একটা অন্যরকমের ফিলিংস হবে এবং কতটা মানুষের জীবনে যে কীরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা আপনারা বুঝতে পারবেন এবং কর্মফল বলে যে বিষয়টা সেটা যে সত্যি পৃথিবীতে এক্সিস্ট করে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনেও আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো এটুকুই বলার ছিল। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর শুরু করার একটা ছোট্ট কথা বলে নিই, আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমরা সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা যেন এর আগে কোথাও প্রচার না হয়ে থাকে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঘটনা যেন সকলের শোনার মতো হয়, ছোট থেকে বড় সকলে, কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান সকলের শোনার মতো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কোনো বিদ্বেষমূলক ঘটনা কিন্তু আমাদের চ্যানেলে পাঠাবেন না, কারণ আমরা এই ধরনের ঘটনা এই চ্যানেলে প্রচার করি না। ব্যাস এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকে ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা হাওড়া থেকে অপর্ণাদি লিখে পাঠিয়েছেন। অপর্ণাদি নিজের সম্পর্কে যেটুকু জানিয়েছেন যে উনি বহু বছর থেকেই পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য দপ্তর রয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের কাজের সাথে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন সময়ই ওনাকে কাজের জন্য অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে কাজ করতে হয়। তো এবারে মেন ওনার যেখানে আর কি পোস্টিং সেই জায়গাটায় যাতায়াত করতে এই অপর্ণাদির কিন্তু 2 ঘন্টা সময় লেগে যায়। এবার 2 ঘন্টা যেহেতু সময় লেগে যায় ওনার কাজের জায়গায় পৌঁছতে, তো সেই জন্য ওনাকে কিন্তু বাড়ি থেকে বেশ সকাল সকাল বেরিয়ে যেতে হয়। এবং ওনার যে হাজবেন্ড তিনিও আর কি যেখানে কাজ করতেন, তো সেইখানে কাজে যেতে ওনার 2.5 ঘন্টা সময় লাগে। তো বুঝতেই পারছেন হাজবেন্ড ওয়াইফ দুজনেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে যেটুকু যা আর কি ঘরের কাজকর্ম একেবারে না করে বেরোলেই নয় সেটুকু করে খাওয়া দাওয়া করে, আর ওনার এক মেয়ে রয়েছে, তো মেয়েরও মর্নিংয়ে স্কুল, কিন্তু মানে মেয়েকে রেডি করার জন্য ওনার মা আর কি এমনিতে ওনাদের বাড়িতেই থাকতেন। তো মেয়েকে মানে মেয়েও আর কি ছোটোবেলা থেকে দেখছে যে তার বাবা মা ভীষণ ব্যস্ত, সকাল সকাল ওনাদের বেরিয়ে যায়। তো মেয়ে মোটামুটি নিজের কাজ অনেক কিছুই নিজে করে নিতে পারে। আর যেহেতু অপর্ণাদির মা বাড়িতেই থাকেন, ওনাদের বাড়িতে ওনাদের সাথে সবাই একসাথে থাকেন, তো টুকটাক মেয়ের যেটুকু যা কাজ বাকি থাকে ওনার মা করে দিতেন। এবার সমস্যা হলো যে অপর্ণাদি এবং ওনার হাজবেন্ড যেহেতু সকাল সকাল বেরিয়ে যেতেন, তো ওনারা মানে সকালবেলা কোনো রকমে একটু ব্রেকফাস্ট করে নিতেন, আর ওনাদের দুজনেই কি করতেন লাঞ্চটা মানে অফিসে নিয়ে যেতেন, বাড়ি থেকে নিয়ে যেতেন। এবার এতদিন কোনো রকমে ভাবে অপর্ণাদি এবং ওনার মা দুজনে মিলে কোনোভাবে রান্না বাড়ি করে চালাচ্ছিলেন, কষ্ট হতো কিন্তু চালাচ্ছিলেন। এবার আস্তে আস্তে যখন দিন এগোতে লাগলো তো তখন অপর্ণাদির মনে হলো যে একজন
রান্নার লোক হলে খুব ভালো হয়। কারণ সকালবেলা যখন ওনারা বেরোন তখন মানে কোনো রকমে নিজেদেরকে তো একটু ব্রেকফাস্ট খেতে হয়, আবার সেই টিফিন গুছিয়ে নিয়ে বেরোনো, এবার রাতের বেলা রান্না করলেও রাতের বেলা এসে রান্না শেষ করতে করতে অনেক রাত হয়ে যাচ্ছে, তো খুবই অসুবিধের মধ্যে ওনারা দিন কাটাচ্ছিলেন। তো সমস্ত কিছু চিন্তা করে ওনারা ভাবলেন যে এক রান্নার লোক রাখবে। কিন্তু এখানে অপর্ণাদির একটা ক্রাইটেরিয়া ছিল, ঠিক আছে? ওনার যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা হচ্ছে, যেহেতু সকালবেলা বাড়িতে সবাই খুব ব্যস্ত থাকতো, অপর্ণাদি বাড়ি থেকে বেরোবে উনি ব্যস্ত, ওনার হাজব্যান্ড বেরোবে উনিও ব্যস্ত, ইভেন যেহেতু ওনার মেয়ের মর্নিং স্কুল ছিল তো মেয়েকে রেডি করানোর একটা ব্যস্ততা তার উপরে থাকতো, ওনার মা যে ওনাদের সাথে থাকতেন মাও খুব ব্যস্ত থাকতেন, নাতনিকে রেডি করতে হবে সব কিছু মিলিয়ে। তো অপর্ণাদি ভাবলেন যে এই রকম ব্যস্ত সময় মানে ঘরের মধ্যে একেবারে ছোটাছুটি লেগে যায় সকালবেলা, তো সেই সময় যদি একজন বাইরের কেউ এসে রান্নাবাড়ি করে, তাকে ইনস্ট্রাকশন দেওয়া বা তাকে গাইড করা, এটা করতে করতে যে পরিমাণ সময় বেরিয়ে যাবে তাতে করে ওনাদের অফিস যেতে সবারই লেট হয়ে যাবে। তো উনি ভাবলেন যে উনি একজন রান্নার লোক রাখবেন, কিন্তু এমন লোককেই রাখবেন যিনি সন্ধেবেলা এসে ওনাদের বাড়িতে রান্না করবে। মানে সে লাঞ্চ ডিনারের রান্নাটা ওই একবারই সন্ধেবেলা আসবে, বেশি বেশি করে রান্না করে রাখবে এবং সেই রান্নাটাই ফ্রিজে রেখে দেবে, তারপর সেটাই দুপুরবেলা যে যার লাঞ্চ হিসেবে প্যাক করে নিয়ে চলে যাবে, আর ব্রেকফাস্টে যেরকম সকালবেলা ওই রেডিমেড ব্রেকফাস্ট খেয়ে যে যার মতো বেরিয়ে যাবে। এবার উনি তো এরকম ভাবলেন অপর্ণাদি, কিন্তু প্রবলেমটা হলো যে উনি যতই রান্নার লোক পাচ্ছে কেউই সন্ধ্যের পরে এসে রান্না করতে রাজি হচ্ছে না। সবাই বলছে যে আপনারা বেরোবেন তো কি হয়েছে, সকালবেলা আমি এসে আপনার মতো রান্না করে দেবো। কিন্তু অপর্ণাদি ভাবছে যে আমি যে রান্নার লোককে বলবো যে তুমি আজকে এইটা করো, এই সবজিটা বানাও, এই সবজিতে এইটা এইগুলো দেবে, এগুলো বলতেও তো একটা সময় যায়, তাকে গাইড করতে হবে। তো উনি ভাবলেন যে এটা সকালবেলা করা ওনাদের পক্ষে সম্ভব নয়, ইভেন ওনার মায়ের পক্ষেও সম্ভব নয়। তো উনি ভাবলেন যে না, আমি রান্নার লোক রাখবো, কিন্তু এমন লোককেই রাখবো যে সন্ধ্যের সময় এসে রান্না করে দেবে। কারণ যেহেতু উনি অনেক আগে থেকে কাজ শুরু করতেন, তো মোটামুটি অপর্ণাদি ওই 5:30-6টার মধ্যে বাড়ি চলে আসে, ঠিক আছে? তো সন্ধ্যের সময় যদি আসে তাহলে অসুবিধে কিছুই নেই, উনি গাইড করতে পারবে রান্নার লোককে। কিন্তু সমস্যাটা হলো উনি সন্ধ্যের পরে কোনো লোককে পাচ্ছেন না। মানে যতই লোক থেকে সে বলছেন আমরা সারাদিন বাইরে বাইরে কাজ করি, সন্ধ্যের পর থেকে বাড়িতে থাকি, ঘরের কাজ করি, আমাদের পক্ষে সন্ধ্যাবেলা আপনার বাড়ি গিয়ে রান্না করা সম্ভব নয়। এটা তারা মুখের উপরে মানে অপরাধী যাদের যাদের সাথে যোগাযোগ করে বা কারোর মাধ্যমে যোগাযোগ করছে কেউই সন্ধ্যের পর আসতে রাজি হচ্ছে না। এইভাবে খুঁজতে খুঁজতেই একদিন অপর্ণাদিকে একজন জানায় যে সে একজনের সাথে কথা বলেছে এবং সেই মেয়েটি অপর্ণাদির বাড়িতে এসে সন্ধেবেলা রান্না করে দিতে রাজি হয়েছে। এবার এটা শুনে তো অপর্ণাদির বেশ আনন্দ হলো যে ঠিক আছে, মেয়েটা যখন আসতে রাজি হয়েছে, তো তখন দু একটা বেসিক কোশ্চেন তাকে করেছে যে কে কোথায় থাকে, কত দূর থেকে আসবে, তো বলছে যে বেশি দূরে থাকে না, তো ও এসে করে দেবে। এবার ভালো কথা, অপর্ণাদি বলেছে ঠিক আছে তুমি রবিবার দিন ওকে নিয়ে এসো, যদি আমি কথা বলি, যদি আমার ঠিকঠাক মনে হয় তাহলে আমি ওকে সোমবার থেকে কাজে আসতে বলবো। তো ভদ্রমহিলা বলেছে ঠিক আছে আমি ওকে নিয়ে আসবো। এবার যেটা হলো, অপর্ণাদি রবিবার দিন বিকেলে ওই মেয়েটার সাথে মানে দেখা করলো, মানে ওনার বাড়িতেই আর কি আসে। তো মেয়েটাকে দেখে না অপর্ণাদি প্রথমে না বুঝতে পারেনি যে এই মেয়েটাই ওনার বাড়িতে কাজ করার জন্য আসছে, রান্নার কাজের জন্য। তো কেন বুঝতে পারিনি সেটা একটুখানি বলি। তো মেয়েটার বয়স খুব বেশি নয়, মেয়েটার বয়স হবে ওই 27-28 এরকম, 26 থেকে 28-এর মধ্যে বয়স হবে। এবং মেয়েটাকে দেখতে মানে যথেষ্ট ভদ্র সভ্য ঘর থেকে, মানে মেয়েটাকে দেখে মনেও হচ্ছে যে ও বেশ পড়াশুনো করা বা পড়াশুনো জানে এরকম একটা মেয়ে। তো অপর্ণাদির একটু সন্দেহ হয়, দেখি যে এই মেয়েটাকে আদৌ কাজ করবে না এমনি জাস্ট হুইমসিক্যাল বলছে করবে, দুদিন করে হয়তো দেখা যাবে তৃতীয় দিন থেকে আসছে না। তো মেয়েটাকে জিজ্ঞেস করেছে যে তোমার বাড়ি কোথায়, তুমি আসতে পারবে কিনা সন্ধ্যেবেলা রোজ। তো মেয়েটার সাথে কথা বলে দেখে যে মেয়েটা ভীষণ মানে খুব ফরওয়ার্ড মেয়ে একটা, এবং খুব ভালো কথাবার্তা বলে, এবং মেয়েটা পরিষ্কার বলে যে আমি অ্যাকচুয়ালি একটা জায়গায় কাজ করি, একটা হসপিটালে, ও মানে রিসেপশানে বসে মেয়েটার ডিউটি হচ্ছে সকাল থেকে পুরো 8-8.5 ঘন্টা অবধিও ডিউটি করে। তারপরে যেহেতু ওর এই মুহূর্তে একটু পয়সার দরকার আছে, তো ওর পক্ষে দিনের বেলা তো আর কোনো কাজ করা সম্ভব নয়,
তো সেই জন্য ও খুঁজছিল যে যদি কোনো ছোটোখাটো 1-1.5 ঘন্টার কোনো কাজ পাওয়া যায়। তো সেই জন্য মেয়েটা এই কথাটা যখন শোনে যে কেউ একজন রান্নার লোক খুঁজছে, তো রাজি হয়ে যায়। এবার অপর্ণাদি তখন আর ওই বিষয়টা কিছু বিশেষ ঘাটায় না যে কী জন্য পয়সার দরকার বা কী, কিছু জিজ্ঞেস করে না। শুধু বলে যে আমার বাড়িতে এই রান্নাগুলো বেশিরভাগ হয়, তো তুমি কি পারবে করতে? তো মেয়েটি খুব সাবলীলভাবেই বলে যে হ্যাঁ, আমি বাড়িতেও তো রান্নাবাড়ি করি এবং আমি খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। তো বললো ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে তুমি কাল থেকেই কাজ করো। আর অপর্ণাদি আরেকটা কথা বলে দেয় যে দেখো, তোমার যদি মানে খুব অসুবিধে থাকে তা তুমি আগে থেকে বলে দেবে। হঠাৎ করে যদি তুমি মানে কামাই করো, অ্যাবসেন্ট হও, তাহলে কিন্তু আমাদের খুব অসুবিধে হয়ে যাবে। কারণ আমাদের মানে আমরা সকালবেলা ভীষণ ব্যস্ত থাকি, নিজেরা অফিস করি, বাচ্চা স্কুলে, যেমন ওনার মায়েরও বয়স হয়েছে। তো উনি বলে দেন যে হুটহাট করে কিছু একটা হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার, বাট জেনারেলি যদি তোমার মনে হয় যে তুমি কোনো একটা দিন অফ নেবে, তাহলে সেটা তুমি আমাকে আগে থেকে বলে দেবে। তো মেয়েটা বলে যে হ্যাঁ, কোনো ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি হুটহাট কামাই করিও না, আর আমার কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। তো বলে মেয়েটা চলে যায়। এবং মেয়েটার মধ্যে একটা অদ্ভুত বিষয় অপর্ণাদি লক্ষ্য করে যে মেয়েটাকে দেখতে শুনতে ভালো, মানে কথাবার্তাও খুব স্মার্ট, এবং দেখে কথা বলে মনে হলো যে মেয়েটা একেবারে অশিক্ষিত মূর্খ নয়। তো অপর্ণাদির মনে না একটা কোথাও খটকা লাগে যে এই মেয়েটা এই বাড়িতে কেন রান্নার কাজ করতে চাইছে। যাই হোক, তো সেই সময় তো অপর্ণাদি আর কোনো লোকও পাচ্ছে না, তো ওকেই রাখা হলো। এবার প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আসতো, এসে মেয়েটা প্রথমেই চা করতো। এবার অনেক সময় কী হতো, অপর্ণাদির হাজবেন্ড হয়তো তখনও বাড়ি ফিরতেন না, তো চা করে রেখে দিত সবার জন্যই। তো আর মেয়েটা খুব ভালো দুধ চা বানাতো। তো অপর্ণাদির মা, অপর্ণাদি, ওই মেয়েটাও চা খেতে, এবং চা খেতে খেতে ও কী করতো, সবজি সব কেটে ফেলতো, মানে চা খেতে খেতেই। এবার হয়তো কোনো দিন মাছের ঝোল করতে হলো, সবজি করতে হলো, তো ও কী করতো, দুদিকে দুটো চাপিয়ে দিত গ্যাসে। আর সত্যি মেয়েটা যেটা বলেছিল, মেয়েটা ভীষণ ফাস্ট, ও খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। মানে রান্নার ক্ষেত্রেও ও হয়তো সবজি কাটছে, সবজি কাটতে কাটতে হয়তো ডাল চড়িয়ে দিল, এরকম। ডালের সাথে সাথে হয়তো আটা মেখে ফেললো রুটি করবে বলে। মানে মেয়েটাকে খুব একটা কিছু বলতে হয় না, মানে একবার বলে দিলেই মেয়েটা বুঝে যায়, এবং ও ঠিক সেভাবেই কাজ করে। এবার আস্তে আস্তে যখন মেয়েটা কাজ করা শুরু করলো, তো অপর্ণাদির কিন্তু প্রথম দিকে একটু ডাউট ছিল যে মেয়েটা কাজ করতে পারবে কি না, আদৌ কীরকম কাজ করে। কিন্তু অপর্ণাদি দেখলো মেয়েটা কিন্তু বেশ ভালো কাজ করছে, ঠিক আছে। আবার কখনো কখনো এরকমও হতো যে মেয়েটা হয়তো মিনিট 15-20 আগেই চলে আসতো, তখনও হয়তো অপর্ণাদি বাড়িতে আসেননি। তো ওনার মা তো বাড়িতে থাকতো, তো মা দরজা খুলে দিতেন। তো ওর মাও দেখতো যে মেয়েটা খুব মন দিয়ে কাজ করে, এবং বাড়িতে সবাই এলে চা করা, নিজেও চা খেত, বাকিদেরকেও চা দিত, খুব ভালো। আর ওর কাজের পিছনে কাউকে বিশেষ কিছু বলতেও হয় না, ও নিজে যে কটা বাসন ইউজ করে সব মেজে ধুয়ে দিয়ে যায়। মানে ভীষণই ভালো আর কি কাজ, এবং সত্যি খুব মানে চটপটা কাজ করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এভাবে মেয়েটা কাজ করছে 1 মাস হয়ে গেছে। এবার ঘটনা হচ্ছে যে মেয়েটা যে রান্নাবাড়ি করতো সব কিছুই বাড়িতে কিন্তু সবার বেশ ভালো লাগে। মানে অনেক সময় হয় না যে একটা নতুন লোক রান্নার কাজ করতে এলো, তার রান্না কেউ খেতে পাচ্ছে না, ঝাল বেশি, নুন বেশি, মশলা বেশি, তেল বেশি, এরকম কিন্তু কোনো ইস্যু ওর রান্নায় ছিল না। এবার একদিন যেটা হলো, মানে অ্যাকচুয়ালি এই অপর্ণাদি কিন্তু এই মেয়েটাকে কাজে রাখার পর থেকে মেয়েটা এত ফাস্ট কাজ করতো, আর অপর্ণাদিও অফিস থেকে আসতো, তো ওনারা হয়তো সময় থাকতো না যে মেয়েটার সাথে দুটো একটা এক্সট্রা কথা বলবে। আর মেয়েটাও খুব ব্যস্ত থাকতো কাজের সময়। এবার কোনো একটা কিছুর জন্য অপর্ণাদির সেদিন, মানে সেই সময় 2 দিন ছুটি পড়ে। তো যে 2 দিন ছুটি ছিল, সেই ছুটিতে 2 দিন অপর্ণাদি বাড়িতেই ছিল। এবার তখন উনি, মানে ওই মেয়েটা বাড়িতে কাজ করছে, মেয়েটার নাম ছিল সোমা। তো সোমা বাড়িতে রান্নার কাজ করছে 1 মাস হয়ে গেছে। এবার অপর্ণাদি যখনই ওই মেয়েটাকে দেখতো, সোমা বলে মেয়েটাকে, অপর্ণাদির মনে না প্রচুর প্রশ্ন জাগতো যে মেয়েটা মানে এইভাবে এত পয়সার দরকার কেন। মেয়েটা সকালবেলা একটা হসপিটালে বা মানে ওদের কাছাকাছি ওখানে আর কি, হাওড়ারই কোনো একটা বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে ও রিসেপশনিস্টের কাজ করে, আবার সন্ধেবেলা ও এখানে এসে রান্নার কাজ করে। তো অপর্ণাদির ওই মেয়েটাকে নিয়ে, সোমাকে নিয়ে না মনে প্রচুর প্রশ্ন ছিল। তো 1 মাস হয়েও গেছে, তো একদিন অপর্ণাদি ভাবলেন যে আজকে তো সময় আছে, একটু ওকে জিজ্ঞেস করবো, আজকে রান্নারও বিশেষ কিছু নেই, কারণ ওনাদের মানে একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, ওনারা যেতে পারেনি, তো সেখান সেই বাড়ি থেকে খাবার পাঠিয়ে দিয়েছে। তো অপর্ণাদি মনে মনে ভাবছে যে ওকে বিশেষ কিছু রান্না করতে বলবো না, শুধু মেয়ের জন্য একটু রান্না করতে বলবো। এবার ওই মেয়েটা এসেছে, আসার পরে মেয়েটার সাথে 2-1 এমনি কথা বলেছে,
তো তারপর অপর্ণাদি বলছে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। তোমাকে দেখে মনে হয় যে তোমার ভিতরে শিক্ষা আছে, তুমি মানে তোমার আর কি অ্যাটাচ যেরকম, তাতে দেখে আমার মনে হয় যে তোমার হঠাৎ করে এত কিসের টাকার দরকার পড়লো যে তুমি মানে একটা কাজ করছো রিসেপশনিস্টে, তার সাথে সাথে তোমাকে আবার এখানে আমার বাড়িতে এসে রান্নাও করতে হচ্ছে। মানে তোমার ফ্যামিলিতে কে কে আছে, মানে কি তোমার সম্পর্কে আমি জানতে চাই যে কেন তোমার এতটা টাকার দরকার। যদিও এই কথাটা হয়তো খুব একটা সঙ্গত ছিল না, কিন্তু অপর্ণাদি সবসময় মনে হতো যে মেয়েটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। কারণ ও সবসময় খুব ব্যস্ত থাকে, আর এতটা টাকার দরকার মেয়েটার কেন হবে। আর মেয়েটা বিবাহিত না অবিবাহিত সে বিষয়েও কিন্তু অপর্ণাদির একটু ডাউট ছিল। হুম আর যে মানে ওনাকে আর কি লোক মানে এই সোমার কথা খোঁজ দিয়েছিল রান্নার লোক হিসেবে, সে কিন্তু খুব একটা বিশেষ কিছু ওর সম্পর্কে বলতে পারেনি। যাই হোক, তো তখন আর কি সোমা বলে মেয়েটি রান্না করছিল। তো রান্না করতে করতেই বলছে যে আপনি আমার সম্পর্কে জানতে চাইছেন, আমার সম্পর্কে কথা বলতে গেলে মানে বলছে রাত কাবার হয়ে যাবে। আমি কেন এই জায়গায় এলাম এই কথাটা যদি আমি আপনাকে এখন বলতে বসে আমার রাত কাবার হয়ে যাবে। তবে আপনি জিজ্ঞেস করছিলেন না যে আমার বাড়িতে কে কে আছে, আমি বিয়ে কবে করব, মানে অপর্ণাদি আর কি জাস্ট কথায় কথায় জিজ্ঞেস করছে। তো বলছে যে আমার বিয়ে কবে হয়ে গেছে এবং আমার একটা মেয়ে আছে। এবার ওই মেয়েটা না মানে ওই সোমা বলে যে মেয়েটি আর কি অপর্ণাদির বাড়িতে রান্নার কাজ করতে আসতো, সেই মেয়েটা এত স্মার্ট, এত সুন্দরভাবে নিজেকে মানে মেনটেন ছিল যে ওকে দেখে আদৌ বিয়ে হয়েছে কি হয়নি সেটাই দেখে বোঝা যায় না। আর ওর একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে, এটা শুনে না অপর্ণাদি খুব অবাক হয়ে যায়। তো বলছে যে তোমার বাড়িতে ছোট মেয়ে আছে, তুমি দুটো কাজ কি করে করছো, মানে তোমার বাড়িতে লোকজন আছে, তোমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাই বাচ্চাটাকে সামলায়। তখন বলছে না আমার মেয়ে খুব ছোট নয়, আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, 6 বা 7 কিছু একটা ক্লাস বলে। তো অপর্ণাদি না খুব অবাক হয়ে যায় যে মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ওর নিজেরই এখনো 30 পেরোয়নি, বলছে ওর মেয়ে 6-7-এ পড়ে, বলছে মানে কিরকম কি করে এটা সম্ভব, আর ওকে দেখে তো একদমই বোঝা যায় না। তো তখন বলছে যে তুমি একটুখানি যদি তোমার আপত্তি না থাকে আর যেহেতু বিশেষ রান্না নেই, তো তুমি একটুখানি আমাকে বলতে পারো যে কেন তোমাকে এত খাটাখাটনি করতে হচ্ছে, এত কাজ কেন করতে হচ্ছে। আর বাড়িতে যে তুমি বলছো যে তোমার মেয়ে আছে 6-7-এ পড়ে, তো সেই মেয়েই বা কার কাছে থাকে। তো তখন না ও একটু থেমে যায়, ওই সোমা বলে মেয়েটা বলে যে আজকে তো আমার একটু তাড়া আছে, আমি আজ বলবো না, আমি কালকে বলবো। তখন মানে অপর্ণাদিও তা জোর করতে পারে না যে না না ঠিক আছে তুমি আজকেই বলে যাও, সেরকম কিছু হয়। তো অপর্ণাদি বলেছে ঠিক আছে। তো যাই হোক, তো এরপর থেকেই অপর্ণাদির মানে আরও ইন্টারেস্টটা বেড়ে গেল যে মেয়েটার কি অবস্থা, মেয়েটা এরকমভাবে কাজ করে কেন। যাই হোক, তো পরের দিন যখন ও আসে, পরের দিন ইচ্ছে করে অপর্ণাদি বেশি রান্নার ব্যাপারটা রাখেনি, কারণ মেয়েটারও তো মানে শুনেছে যে বাড়িতে বাচ্চা আছে। তো ভাবলো যে ঠিক আছে, আমার তো ছুটি আছে, তো অপর্ণাদি দিনের বেলা কয়েকটা রান্না করে রাখে এবং মেয়েটার জন্যই একটা দুটো ছোটোখাটো রান্নাই রেখে দিয়েছিল। এবং কাজটা হওয়ার সাথে সাথে অপর্ণাদি বলে যে তুমি আজকে আমাকে বলো যদি তোমার কোনো আপত্তি না থাকে, যে তোমার এরকম পরিস্থিতি কি করে এলো যে তোমাকে এখন দুটো কাজ করতে হচ্ছে, বাড়িতে কে কে থাকে এগুলো নিয়ে তুমি বলতে পারো। তো তখন মেয়েটা তার জীবনের একটা ঘটনা বলে। তো মেয়েটা মোটামুটি একটা মানে সোমা বলে আর কি যে মেয়েটি রান্নার কাজে আসে, সে মোটামুটি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করতো। ওর বাবা একটা প্রাইভেট জায়গায় কাজ করে এবং সেই কাজ করে যা হতো আর কি, যা ইনকাম হতো, এই সোমা বলে মেয়েটারা 3 ভাই বোন। সোমা বড়, ওর পর আর একটা বোন আছে, ওই বোনের পর আর একটা ভাই আছে। এবার মোটামুটি খুব স্বচ্ছন্দে না হলেও মোটামুটি ওদের সংসার চলে যেত। এবার ও যখন মানে মাধ্যমিক দেয়, সেই মাধ্যমিক দেওয়ার পরে ও ক্লাস 11-এ ভর্তি, এবং মাধ্যমিক কিন্তু ও 2nd ডিভিশনে পাশ করে এবং মোটামুটি ও খুব একটা খারাপ ছিল না পড়াশোনায়। ওর মানে 11-এ ভর্তি হলো এবং 11-এ যখন ও ভর্তি হয় সেই সময় ওদেরই ওখানকার একটা ছেলের সাথে, যার বয়স, যে ছেলেটির বয়স ওর থেকে বেশ কিছুটা বড় ছিল, ওর থেকে 6-7 বছরের সিনিয়র ছিল। তো সেরকম একটা ছেলের সাথে ওর আলাপ হয়, আলাপ পরিচয় হয়, সেখান থেকে ওর ছেলেটার সাথে একটা বন্ধুত্ব তৈরি হয়। এবার বন্ধুত্ব তৈরি যখন হলো, তো তারপরে যা হয় আর কি, বয়সটা কম, তো ছেলেটা তখন ওকে বলল যে তুমি একটা কাজ করো,
তোমার বাড়িতে মানে ওর বাড়িতে বেশ কিছু সমস্যা ছিল, যেহেতু ওদের আর্থিক দিক থেকে খুব একটা ওদের সঙ্গতি ছিল না, সোমা বলে মেয়েটির বাপের বাড়ি। তো ছেলেটা ওকে বলে যে দেখো আমার মোটামুটি টাকা পয়সা তো ঠিকঠাকই আছে, ছেলেটা একটা ব্যবসা করতো। তো বলে যে তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমরা সংসার শুরু করবো এবং তুমি বিয়ের পরে পড়াশুনো যেমন এখন করছো তখনও তেমনই করবে। তো এরকম একটা যখন প্রপোজাল সোমা বলে মেয়েটা পায় ওই ছেলেটার থেকে, এবং ওদের বাড়িতেও একটা সেই সময় মাঝে মধ্যে একটু সমস্যা হতো, যেহেতু আর্থিক একটা অনটন ছিল, মাঝে মধ্যে সংসারে ঝামেলা অশান্তি লেগে থাকতো। তো সব কিছু থেকে একটু অতিষ্ঠ হই ও ভাবলো যে ঠিক আছে, আমাকে তো ছেলেটা পড়াবে বলছে, তো আমি ছেলেটাকে বিয়ে করে নিই। এবারে ও কিন্তু পালিয়ে বিয়ে করেনি, ঠিক আছে, ও বাড়িতে বলে এবং বাড়ি থেকে প্রথমেই বলে দেয় যে এসব হবে না, যদি তুমি বিয়ে করো নিজের দায়িত্বে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তোমাকে বিয়ে করতে হবে ছেলেটাকে, আমরা কোনো বিয়ের দায় দায়িত্বও নেব না, আমরা কিছু করতে পারবো না। তো সোমা তখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মন্দিরে ওই ছেলেটার সাথে বিয়ে করে। এবার ছেলেটা কিন্তু যে বিয়ে করেছিল সেটা ছেলেটা জাস্ট বিয়ের আগের দিন সেটা তার বাড়িতে জানায় যে এরকম সোমাকে বিয়ে করবে। স্বাভাবিকভাবেই ছেলেটার বাড়ির লোক একদমই খুশি ছিল না, একদমই ব্যাপারটাকে মেনে নিতে রাজি ছিল না। যাই হোক, তো মন্দিরে বিয়ে হয় এবং মন্দিরে বিয়ে হয়ে যেদিন ওরা বাড়িতে এলো সেদিন ওরা মানে সেদিন নয় পরের দিন মানে ছেলের বাড়ি থেকে একদম মানে কোনো রকম প্যান্ডেল ফ্যান্ডেল করে নয়, একান্ত ওদের যে নিকট যারা কাছাকাছি থাকতো ওদের মামা মাসিদেরকে একটা বাড়িতে ডেকে একটা ছোটোখাটো করে ঘরোয়া খাওয়া দাওয়া দিয়ে একটা অনুষ্ঠান করে, একদমই ঘরোয়া, গুটি কয়েকজন লোককে নিয়ে। ব্যাস এভাবে ওদের বিয়ে হয়ে যায়। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে কিছুদিন পর থেকে সোমা বুঝতে পারে যে ও যে পড়াশুনোটা করছে, স্কুল যাচ্ছে, সব কিছু যে ও আগের মতো জীবনটা চালাচ্ছে, কোথাও হয়তো ওর বর বা ওর বরের যে বাবা মা তাদের একটা কোটা পছন্দ হচ্ছে না, ঠিক আছে। এবার পছন্দ না হলে কিছু করার নেই, ও জানে যে ওকে ওর হাজবেন্ড বিয়ের আগেই ওকে বলেছিল যে তুমি আমাকে বিয়ে করে নাও, তারপরে তোমার পড়াশুনো তুমি এখন যেমন করছো সবই ঠিকঠাক থাকবে। এবার ও প্রথম দিকে ব্যাপারটাকে ইগনোর করে। এবার যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে ওর বাড়িতে এবার যখন মানে ওর বরের বাড়ির লোক সবাই ভেবেছিল যে বিয়ের পরে হয়তো সময় এমনিই পড়াশোনাটা ছেড়ে দেবে, কিন্তু যখন তারা দেখছে যে ওদের হাবে ভাবে আকার ইঙ্গিতে বুঝিয়েও কোনো সেরকম একটা লাভ হলো না, তো তখন ওরা ভাবলো যে ওকে সরাসরি বলা যাক। তো সোমাকে সরাসরি বলে যে এখন দেখো তুমি বাড়ির বউ হয়ে গেছো, এখন তোমার উচ্চ মাধ্যমিক পাশ করাও যা না করাও তাই, তো তোমার ওসব পড়াশোনা করার দরকার নেই, তুমি ঘরে থাকো, ঘরে কাজকর্ম করো। এবার এই কথাটায় কোথাও একটা না সোমার খারাপ লাগে যে আমাকে বিয়ের আগে বললো যে মানুষটা যে তুমি পড়াশুনো করবে, তোমার পড়াশোনায় আমি হেল্প করবো, আমি তোমার পাশে থাকবো, সেই মানুষটাই আজকে সব মানে জাস্ট কয়েক মাস হয়েছে এখন পুরো উল্টো কথা বলছে। তো ওর সাথে একটু অশান্তি হয়। যাই হোক, তো ও তখন স্কুলে মানে বিভিন্ন রকমভাবে অ্যাপ্লিকেশান করে এবং করে রোজ তো ক্লাস করতে পারতো না। তো ওর বাড়িতে বলে যে দেখো আমি তো কষ্ট করে পড়াশুনো করেছি, আমি উচ্চ মাধ্যমিকটা দিয়ে নিই, তারপরে আমি আর পড়াশুনো করবো না। যাই হোক, তো ও এটা বলে এবং ওর বাড়ি থেকে তখনও আপত্তি করে, কিন্তু ও শ্বশুরবাড়িতে বলে যে আমি মানে স্কুল যাওয়ার আগে বা যেদিন আমাকে পড়তে যেতে হবে যাই হোক আমি সমস্ত কাজ করে যাবো, আবার এসে আমি সমস্ত কাজ করে দেবো, তো বাড়িতে সংসারে কোনো রকম কোনো প্রবলেম হবে না, এই মর্মে ও পড়াশোনাটা কোনোভাবে কন্টিনিউ করে। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরপরেও কিন্তু সংসারে অশান্তি বাড়তে থাকে, ছোটোখাটো বিষয়কে কথা শোনানো হয় এবং ওর হাজব্যান্ড ওকে কথা শোনাতো মাঝে মধ্যে। তো তখন ভাবলো যে ঠিক আছে, এই পড়াশোনাটা নিয়ে যখন এত সমস্যা হচ্ছে এই পড়াশোনাটা এখন ছেড়ে দিই, আমি 1 বছর 2 বছর পরে হলেও আমি উচ্চ মাধ্যমিকটা ঠিক দিয়ে নেব। এবার এটা হলো, ও পড়াশোনাটা আর কন্টিনিউ করতে পারলো না এবং সাথে সাথে ওর মানে তার 1-1.5 বছরের মধ্যে ওর একটা মেয়ে হলো, ঠিক আছে, সমান। এবার মেয়ে ছোট, তাকে নিয়ে তো আর পড়াশুনো করার কোনো গল্পই নেই, সমস্ত কিছু নিজে হাতে একা হাতে করতো, সব কিছু মিলিয়ে মোটামুটি চলছিল। আর সেই সময় সোমার বাপের বাড়ির অবস্থাও এমন কিছু ভালো নয় যে ও বাপের বাড়িতে গিয়ে থাকবে বা তাদেরকে ওর সমস্যার কথা জানাবে, আর যেহেতু নিজে পছন্দ করে বিয়ে করেছে তো ও ভাবতো যে পুরো দায়টা আমার, আমি কেন বাকিদেরকে এভাবে বলবো। যাই হোক, তো মেয়ে হলো এবং মেয়ে হওয়ার পরে ও পুরো মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো।
এবার মেয়েকে নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ল, সংসারে মানে কাজকর্ম, মেয়ে, এই সবের মধ্যে এত বেশি ফেঁসে গেল, ও নিজের পড়াশুনো নিয়ে ভাবনা চিন্তা করা ভুলে গেল। এবং ওর হাজব্যান্ড যে ওকে মাঝে মধ্যে খুব ইগনোর করতো, ওকে কথা শুনিয়ে দিত, সেই বিষয়গুলো না ও আর অতটা তলিয়ে ভাবতো না। ঠিক আছে, এবার মেয়ে একটু বড় হলো, তো ও মানে একটা সুযোগ পেল, বন্ধু বান্ধবদের থেকে জানলো যে ওপেন ইউনিভার্সিটি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায়। এবার ও কী করলো, ওই সেই ওপেন ইউনিভার্সিটিতে ও অ্যাপ্লাই করলো এবং বাড়ির অমতেই বলা যেতে পারে, জোর করে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল। এদিকে মেয়েকেও মানুষ করছে, ওদিকে সংসারেরও কিন্তু সমস্ত কাজকর্ম কিন্তু সোমার ঘাড়ে ছিল। এবার যে মুহূর্তে ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে দিল, তো ও ভাবলো যে ঠিক আছে, সংসারে ওর হাজবেন্ড হঠাৎ করেই মানে ব্যবসা মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু হাজবেন্ড বলতো যে ব্যবসা ঠিকমতো চলছে না, টাকা পয়সা সংসারে দিতে চাইতো না, মেয়ের খরচাপাতিও খুব একটা যে দিত তা নয়, বারবার বলতে হতো, এবং সংসারে একটা কৃত্রিম অভাব টাইপের সৃষ্টি হলো। এবার যখন ও উচ্চ মাধ্যমিকটা পাশ করে গেল, তখন সোমা ভাবলো যে ঠিক আছে, যদি আমার মেয়েকে আমার শ্বশুর শাশুড়ি দেখতে পারে, তাহলে আমি একটা কাজের সন্ধান করব। তাহলে হয়তো আমি আমার স্বামীর ব্যবসায় একটুখানি সাপোর্ট দিতে পারবো, ব্যাক ব্যাক মানে আমি ব্যাকআপ থাকবো। তো সেই মনে করে ও ভাবছে যে এটা কাজ করবে, কিন্তু কাজ খুঁজলেই তো আর পাওয়া যায় না। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই বিভিন্ন রকম বিষয়ে সোমার ওর বরের প্রতি সন্দেহ হতে থাকলো। কারণ ওর মানে হয়তো কখনো দেখতো যে ওর বরের কাছে টাকা আছে, কিন্তু ও হয়তো দেখেছে যে ওর বর টাকা গুনছিল, কিন্তু যখন সোমা গিয়ে বললো যে মেয়ের জন্য এই জিনিসটা কিনবো বা ঘরে এই জিনিসটা লাগবে, ওর বর বলে দিত টাকা নেই। কিন্তু হয়তো কিছুক্ষণ আগেই সোমার বর হয়তো টাকা গুনছিল। আচ্ছা, এবারে এইটা একটুখানি ওর অড লাগলো যে যার কাছে টাকা আছে সে তারপরেও কেন টাকা দিচ্ছে না, এটা একটা কথা। দ্বিতীয় হচ্ছে যে সোমা যখন বিয়ে করে, বিয়ের কিছুদিন পরে সোমার মা বাবা খুব গরিব ছিল, কিন্তু তবুও ওকে একজোড়া কানের দুল, একটা সরু চেন, এগুলো করিয়ে দিয়েছিল, যে বিয়ে দিলেও তো দিতাম, তো মেয়েকে দিয়ে গেছিল। নাতনি হওয়ার পরে তার জন্য আংটি, দুল, এগুলো যা পেরেছে ওদের আর কি, যেটুকু ক্ষমতায় কুলিয়েছে তারা দিয়েছিল। এবার হঠাৎ একদিন এই সোমা খেয়াল করে যে আলমারিতে ওকে যে ওর মা যে কানের যে দুল দিয়েছিল, সেই দুলটা আলমারিতে নেই। তো ওর হাজবেন্ডকে বলেছে যে ঘরে কোনো কাজের লোক নেই, বাইরের কোনো লোক ঢোকে না, তাহলে ঘরের আলমারি থেকে কে নেবে। হাজবেন্ডকে বলেছে তুমি কি জানো দুলটা কোথায় গেছে? ওর হাজবেন্ড বলছে না আমি জানি না, আমি কি করে জানবো, আমি কি তোমার কানের দুল পরে থাকবো, বলে পুরো কাটিয়ে দিয়েছে। এবারে একদিন কি হয়েছে, তো ওর মানে সোমার তো কিছুদিন মনটা খুব খারাপ থাকলো, মায়ের দেওয়া কানের দুলটা খুঁজে পাচ্ছে না। ইভেন ও লাস্ট কবে পড়েছে সেটাও জানে, ও ভালোভাবেই সযত্নে আলমারির মধ্যে রেখে দিয়েছিল। এবার এত কিছু যে ঘটছে, ও না কোনো কিছুতে মানে কোনো ক্লু পাচ্ছে না, কিন্তু ওর মনে হচ্ছে যে এমন কিছু ঘরের মধ্যে ঘটছে যেটা ও জানে না। যাই হোক, তো একদিন কি হলো, সোমা মানে শুয়ে আছে এবং ও ঘুমিয়েছিল না, শুয়েছিল, এবং ও দেখছে যে ওর হাজবেন্ড ওর দিকে একবার তাকালো, যে ও ঘুমোচ্ছে কিনা সেটা নিশ্চিত হলো, এবং আলমারি খুলে আস্তে আস্তে ওর যেখানে ওই সোনার গয়না থাকতো, সেইখানে যে সরু যে ওর যে বাড়ি থেকে যে সোনার চেনটা দিয়েছিল, সেই চেনটা ওর হাজবেন্ড খুব সন্তর্পণে আলমারি থেকে বের করলো, এবং বের করে সে তার নিজের জামার পকেটে রেখে দিল। ঠিক আছে, এবং খুব আস্তে করে বন্ধ করে আবার দেখছে ওর দিকে তাকিয়ে যে ও ঘুমিয়ে আছে কিনা বা ওর ঘুম ভেঙে গেল কিনা। এবং এই জিনিসটা যখন সোমা লক্ষ্য করে, ও ইচ্ছে করে আরো বেশি ঘুমের ভঙ্গি দেখায়, যাতে করে ওর বরকে সন্দেহ না করে। এবং ও যখন ওটা চোখ বন্ধ করে দেখে, মানে হালকা হালকা চোখটা খুলে, ও ভাবছে যে মানে ওর একটা মনে কোথাও ডাউট ছিল যে বাড়িতে কোনো বাইরের লোক আসে না, কোনো কাজের লোক নেই, নিলে তো ঘরের লোকই নেবে, কিন্তু ভাবতে পারেনি যে ওর হাজবেন্ডই মানে এটা করেছে। কারণ ও যে ওই দুলটা পাচ্ছে না, দুল জোড়া, সেটা তার মানে ওর হাজবেন্ডই নিয়েছে, এবং এখন ও নিজে চোখে দেখলো যে ওর আলমারি যেখানে ও সোনার চেনটা রেখেছিল, সেখান থেকে ওর বর চেনটা নিয়ে নিজের জামার পকেটে রেখে দিল। এবার ও তো পুরো ঘুমের ভান করে শুয়ে রইল এবং ওয়েট করতে থাকলো কখন ওর বর সত্যি সত্যি ঘুমিয়ে পড়বে। ওর বর ঘুমিয়ে পড়েছে, এবং ঘুমিয়ে পড়ার পরে ও খুব সন্তর্পণে উঠে সোমা ওই চেনটাকে ওর বরের জামার পকেট থেকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে রাখে ঘরে।
যাই হোক, তো সকালবেলা তোর বর বেরিয়ে গেছে। এবার ও সারাদিন মনে মনে ভাবছে, মানে ওর মনের মধ্যে প্রচণ্ড তোলপাড় চলছে। ও ভাবছে যে কী এমন ঘটনা ঘটলো, কী এমন টাকার দরকার পড়লো যে আমার সোনার গয়না ওকে নিয়ে নিতে হচ্ছে, তা আবার এইভাবে চুরি করে। এবার সারাদিন ধরে না মানে অনেক কিছু সোমা ভাবতে থাকে যে কেন হলো, কী হলো, কোথায় সমস্যা। এবং যখনই আর কি মানে এই বিষয় নিয়ে সোমা তার শ্বশুর শাশুড়ি কিছু বলতে যেত যে কোনো সমস্যা আছে কিনা আমায় বলো, তোমাদের কি চলছে, ও শ্বশুর শাশুড়ি ওর সাথে মানে মন খুলে কথা বলতো না। তো ভাবলো যে শ্বশুর শাশুড়িকে জিজ্ঞেস করা বৃথা, ওর বরকেই জিজ্ঞেস করবে। তারপরে ও আবার ভাবে যে বরকে জিজ্ঞেস করাটা কি ঠিক হবে। ইন দ্য মিন টাইম ওর আরও কিছু ওর বরের গতিবিধি বা ব্যবহারে একটু সন্দেহ জাগে। তো সন্দেহ জাগার পরে একটু খোঁজ খবর শুরু করে যে ব্যবসায় কোনো মন্দা যাচ্ছে কিনা, বা সে ওর বর কোনো সমস্যায় আছে কিনা। ও কিছু জিজ্ঞেস করলেই ওর সাথে একটু রুড বিহেভ করে, সবসময় মাথা গরম থাকে, খ্যাচ খ্যাচ করে। কোনো বাড়িতে মানে বাবা মা বললে তাও দেয়, কিন্তু ও বা ওর মেয়ের কোনো খরচা সেভাবে দিতে চায় না, খুব জোর করে বলে বলে আদায় করতে হয়। সব কিছুতেই না একটু সন্দেহ যেমন একটু খোঁজ খবর করা শুরু করে। এবার এই খোঁজ খবরটা যখন শুরু করে, সেই সময় খোঁজ খবর নেয়ার ফলে যে জিনিসটা জানতে পারে, সেই জিনিসটা শোনার পরে না মানে ও পুরো হতবাক হয়ে যায়। সোমা জানতে পারে যে ওর হাজবেন্ডের অন্য একটা সম্পর্ক আছে, এবং সেটা সম্পর্ক আছে বললে ভুল হবে, ওর হাজবেন্ডের রিসেন্ট একটা বিয়ে করেছে, মানে মাস 8-10 আগে, ম্যাক্সিমাম 1 বছর আগে ওর হাজবেন্ড একটা বিয়ে করেছে। এবার এই খবর যখন জানতে পারে, বুঝতেই পারছেন যে একজন স্ত্রী, সে তার বাড়ির অমতে গিয়ে অনেক অল্প বয়সে নিজের পড়াশুনো সব জলাঞ্জলি দিয়ে একটা ছেলের হাত ধরে তার বাড়িতে এসেছে, তার স্ত্রী হিসেবে এসেছে। সে তার সমস্ত সকালাত বিসর্জন দিয়ে দিয়েছে, বাচ্চা আছে একটা, তার জন্য সারাদিন খাটাখাটনি করছে। এত কিছুর পরে সে যখন এটা জানতে পারে, তো বুঝতেই পারছেন যে সেই মেয়েটার পায়ের তলার মাটি সরে যাবে, যে তার হাজবেন্ড যে তাদের একটা মেয়ে রয়েছে, সেই বরটা আবার অন্যত্র গিয়ে কোথাও বিয়ে করেছে। মানে ওর তো মানে আকাশ ভেঙে পড়ে মাথার উপরে। এবং ও প্রথমে বিশ্বাস করে না, এবং অন্য আর একজন মারফত আর কি খবরটা ভ্যালিডেট করায়। এবং সেও কিন্তু একই কথা সোমাকে বলে যে হ্যাঁ, তোমার বরের আর একটা বিয়ে আছে। মানে বিয়েটা কতদিন আগে করেছে, 10 মাস আগে না 1 বছর আগে না 1.5 বছর আগে, সেটা কেউ ঠিকঠাক বলতে পারে না, কিন্তু মোটামুটি খবরটা কনফার্ম। তো প্রথম কিছুদিন তো মানে সোমার পুরো মাথা খারাপ হয়ে যায়, কাউকে কিছু বলতে পারছে না। তো একদিন কি হয়েছে, সোমার থাকতে পারেনি, ওর বর বাড়িতে এসছে এবং বরকে বলেছে, সমস্ত কথা বলেছে যে তোমার কি আর একটা বিয়ে আছে। তো প্রথমে তো ওর বর বিশাল রিয়াক্ট করে, তুমি বাজে কথা বলছো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, এরকম নানান কথা ওকে উল্টোপাল্টা বলতে থাকে। এবার সোমা যারা যারা ওকে খবরটা দিয়েছে তাদের নাম করে এবার বলতে থাকে যে আচ্ছা, এ যে বলেছে এই কথাটা কেন মিথ্যে বলবে, এবং দুজন আলাদা আলাদাভাবে আমাকে এই খবরটা দিয়েছে, এটা কি করে মিথ্যে হওয়া সম্ভব। এবং অদ্ভুতভাবে মানে এই কথাটা যখন সোমা বাড়িতে বলে, তো বাড়িতে একটা বিশাল অশান্তি হয় ওর সাথে ওর বরের। প্রথমে ওর শ্বশুর শাশুড়ি কিন্তু এই বিষয়টার মধ্যে মানে থাকতেই চাইছিল না, ওরা মানে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। তো সোমা বারবার বলছে যে আপনাদের ছেলে এরকম একটা ঘটনা ঘটিয়েছে, যার একটা সংসার আছে, একটা মেয়ে আছে, তারপরে সেটা অন্য জায়গায় বিয়ে করে কি করে। আর ওদের বিয়ে কিন্তু মানে মানে মন্দিরে গিয়ে যেভাবে বিয়ে হয় সেভাবেই হয়েছিল। এবার মানে ছেলের বাড়ির লোকও এমন যে তারাও আবার ছেলেকে কিছু বলছে না। মানে সোমা বুঝতে পারছে না যে এরা আদৌ জানতো না। মানে কখনো কখনো ওদের রিয়াকশন দেখে মনে হচ্ছে যে ছেলে যার একটা বিয়ে করেছে সেটা এরা প্রথম থেকেই জানতো। যাই হোক, এবার সোমা তো প্রচণ্ড মানে আর কি মানসিক দুঃখে কষ্টে জর্জরিত হয়ে পড়লো। এবার প্রথম দিকে ওর হাজবেন্ড তো প্রথমে অস্বীকার করে, তারপরে যখন মানে স্বীকার করার একটা পরিস্থিতি চলে এলো, যখন আর কোনোভাবে অস্বীকার করতে পারছে না, তখন ওর বর ওকে কিছু কথা বলল। এবং যে কথাগুলো বলেছিল সেগুলো আমি এবার যেভাবে আর কি অপর্ণাদি ইমেলে লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদের বলছি। ওর বর বলে যে দেখো, তুমি কষ্ট পাবে, দুঃখ পাবে, তাই তোমাকে বলিনি, কিন্তু ঘটনা হচ্ছে যে এই মেয়েটা যাকে তুমি বলছো, যাকে আমি বিয়ে করেছি, বলছে যে এই বিয়েটা আসল বিয়ে নয়। তো সোমা বলছে যে আসল বিয়ে নকল বিয়ে মানে কি, তুমি বিয়ে করেছো কি করোনি, তুমি বলছো যে করেছো, তুমি স্বীকার করেছো, তাহলে ব্যাপারটা কি। তো তখন বলছে যে এই মেয়েটা নাকি
সোমার বরকে কোনো একটাভাবে ফাঁসিয়ে দিয়েছিল। এবং ওই মেয়েটা নাকি এতটাই পাওয়ারফুল মেয়ে যে ও বলেছিল ওর স্বামীকে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তোমার মেয়ে আর বউয়ের আমি ক্ষতি করব। সেই ভয় নাকি এমন করে ফাঁসিয়ে দিয়েছিল, সেই ভয়ে নাকি সোমার বর ওই মেয়েটিকে বিয়ে করতে বাধ্য হয়েছে। এবং সোমা অনেকদিন থেকেই মানে ওর মনেও অনেক কিছুই চলছিল বহুদিন থেকে, তো খুব স্বাভাবিকভাবে ও সব কথা ওর বরকে বলেছে যে তুমি তো পয়সা করেও দিতে চাও না। তো তখন ওর বর এটা বলে যে মেয়েটা নাকি টাকা পয়সা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম দাবি করে, এবং ওর বর এটাও স্বীকার করে যে ওর কানের যে একজোড়া সোনার দুল পাওয়া যাচ্ছিল না, সেই সোনার দুলটা ওর বরই নিয়েছিল। তো এই সমস্ত শুনে তো সোমা তো মানে আকাশ ভেঙে পড়েছে মাথার উপর, ও কিচ্ছু বুঝতে পারছে না যে কি বলছে ওর বর। তোর বর বলতে মানে ওর বরকে বলছে যে তোমাকে কি করে ফাঁসালো, একটা মেয়ে তোমাকে কি করে ফাঁসালো, বা তুমি এই মেয়েটার সাথে তোমার পরিচয় হলো কি করে, আর এত বড় একটা ঘটনা ঘটে তুমি আমাকে একবারও জানালে না। তো ও তো মানে কান্নাকাটি করছে, চিৎকার করছে, রাগে দুঃখে অভিমানে ওর অবস্থা প্রচণ্ড খারাপ। মানে ও কি করবে, মানে ও সব দিক গেছে, না ওই বাড়িতে থাকতে পারছে, না ওর পক্ষে বাপের বাড়ি যাওয়া সম্ভব, না ওর পক্ষে এখন মানে সব কিছু ছেড়ে একা মেয়েকে নিয়ে থাকা সম্ভব। এবার তখন ওর বড়কে বলে যে দেখো আমার সাথে মেয়েটার এই ব্যবসার কাজেই আলাপ হয়েছিল, তো কোনোভাবে ও আমাকে ফাঁসিয়ে দিয়েছিল, এবং এতটাই খারাপভাবে ও আমাকে ফাঁসিয়েছে আমি তোমাকে এখন সব কিছু বলতে পারছি না, কিন্তু তুমি এটুকু বিশ্বাস করো আমার কোনো দোষ নেই। মেয়েটা মানে সোমাকে ওর বর বলে, এবং বলে যে তুমি আমাকে কিছুটা দিন সময় দাও, আমি ব্যাপারটাকে পুরোপুরি একদম বন্ধ করে দেবো, আর আমি যে বিয়েটা করেছি এটা একটা নকল বিয়ে, এই বিয়েটা আসল নয়, আর তুমি আমার উপরে শুধু ভরসা রাখো, তুমি আমার উপরে ভরসা রাখো, আর এখন হয়তো আমি তোমাকে বিশেষ কোনো হাতে খরচাপাতি দিতে পারছি না, কিন্তু এই বিষয়টাকে আমি একবার মিটিয়ে নিই, তারপরে আমাদের সংসার যেরকম একদম প্রথমে ছিল সেরকম হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। এবার এই সমস্ত কিছু শোনার পরে মানে এতদিন যেমন কানাঘুষো শুনছিল বা খবর পেয়েছিল, কিন্তু স্বামীর মুখ থেকে এই কথাগুলো শুনে না ও সহ্য করতে পারেনি। মানে ও 3 দিন না খেয়ে না ঘুমিয়ে ঘরের এক কোনায় বসেছিল। ও ভাবছে আমি কী করবো, মানে আমার সব দিক চলে গেল। কিন্তু সেই সময় ওর স্বামী ওকে এমন করে কনভিন্স করে যে মেয়েটা ওকে ফাঁসিয়েছে, মেয়েটা ওকে জোর করে বিয়ে করেছে, বিয়ে না করলে ও সোমা এবং ওর মেয়ের ক্ষতি করতো, এইসব কিছু বলে ঠলে এত কিছু ওকে বলে যে ও না মানে পুরো পাজলড হয়ে যায়। এবং যেহেতু সোমার নিজস্ব কোনো আর্থিক রোজগার নেই, ওর বাপের বাড়ির অবস্থা ভালো নয়, ওর পরে ওর বোন রয়েছে, ওর ভাই রয়েছে, ওর বাবার রোজগারপাতির অবস্থা একদম ভালো নয়, একটা ছোট্ট ঘরে ওরা থাকে, কি করবে? তো বাধ্য হয়ে ও ওখানে থেকে যায় এবং ওর স্বামীর কথাগুলোকেও বিশ্বাস করে, এবং ওর স্বামীকে বলে যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটা থেকে বেরিয়ে এসো। এবং ওর হাজব্যান্ডও সোমাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, তুমি ভেবো না এই বিয়েটা আসল বিয়ে বা আমি ওকে ভালোবাসি বা এরকম কিছু, আমি এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এবার সোমা তো কিছুদিন প্রচুর শোকস্তব্ধ থাকে, কিন্তু ও দেখছে যে ও ওরকম করে খাওয়া দাওয়া করছে না, চুপচাপ ঘরে এক কোনায় বসে কান্নাকাটি করছে। ও দেখছে ওর মেয়ের কিন্তু খুব অযত্ন হচ্ছে, ওর মেয়েকে ওর শ্বশুর শাশুড়ি সেভাবে খাওয়াচ্ছে না, সেভাবে তার টেক কেয়ার করছে না। তো তখন এইগুলো দেখে না সোমার খুব খারাপ লাগে। ও ভাবে যে আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমি অনেক কিছু পাইনি জীবনে, ভালো ওর স্কুল ড্রেস ছিল না, পুরনো বই খাতা পেয়েছি সব সময়, কিন্তু আমার মেয়েটাও কি তাহলে এইভাবেই মানে আমার মেয়ের ক্ষেত্রে এই জিনিসটাই হবে? তো ও যখন দেখছে যে ওর মেয়েকে সেভাবে খাওয়ানো দাওয়ানো হচ্ছে না, কিছু হচ্ছে না, ও তখন ভাবলো যে না ঠিক আছে, আর শোক করে লাভ নেই, যা হয়েছে হয়েছে, এবার তো স্বামী বলেছে আমাকে যে ও ওই ব্যাপারটা থেকে বেরিয়ে আসবে, তো ঠিক আছে আমি মেয়ের জন্য বাঁচবো। মানে নতুন করেও নিজেই একটা মেয়েকে রেখে মোটিভেশন পায়। এবং ও তখন মানে বিভিন্ন জায়গায় চাকরির যে আর কি সন্ধান করছিল, তো সেখান থেকে যেহেতু উচ্চ মাধ্যমিক পাস ছিল, তো একটা ওখানকার একটা কাছাকাছি জায়গায় ও একটা চাকরি পায়, একটা প্রাইভেট জায়গায় একটা চাকরি পায়, এবং সেখানেও রিসেপশনিস্টের কাজই করতো। এবার প্রথম দিকে মানে ও যখন চাকরি করবে বলে, তখন ওর শ্বশুর শাশুড়ি ব্যাপারটা মেনে নেয়নি যে কেন বাড়ির বউ চাকরি করবে, কিন্তু সে সময় আবার ওর বর বলেছিল না 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 তুমি চাকরি করো, কারণ আমি তো এখন একটা সমস্যার মধ্যে ফেঁসে আছি, আমার হয়তো এখন অতটা টাকা পয়সা আমি সংসারে দিতে পারবো না। এবার ও যেহেতু রোজগার করবে বলেছে, সংসারটা টাকা আসবে প্রত্যেক মাসে, তো সেই লোভে কিন্তু স্বামী ওকে বলে যে হ্যাঁ হ্যাঁ তুমি চাকরি করো। এবার ও সেখানে কাজ করা শুরু করলো। এবার ও প্রত্যেক দিন ভাবতো যে আজকে এসে হয়তো আমার হাজব্যান্ড আমাকে বলবে যে ওই বাজে মেয়েটার থেকে আমি ছাড়া পেয়ে গেছি,
সব কিছু ঠিক আছে, আমরা আগের মতো আবার সংসার করব। এবং কিছুদিন কিন্তু ওর বড়োর সাথে কিছুদিন ভালো ব্যবহার করে, সংসারে সময় দিত, ভালো ব্যবহারও করেছিল। কিন্তু আবার কিছুদিন পরে সময় দেখতে পেল যে সেই ওদের প্রতি একটা অবহেলা, সংসারে বেশি সময় না দেওয়া, ঠিকঠাক মতো বাড়ি না আসা, সব কিছু মানে আগের মতো আবার হয়ে গেছে এবং ওরকম রুড বিহেভিয়ার। তখন সোমা ভাবলো যে না, এবারে কিছু একটা করা দরকার। এবার সোমা তখন কি করে, বিভিন্ন লোকের মারফত খোঁজ নেয় যে কোন মেয়ের সাথে বিয়ে হয়েছে। তো সোমা ভাবছে যে বরকে যখন পাচ্ছি না, বা বর হয়তো সত্যি চেষ্টা করছে, পারছে না মেয়েটার থেকে ছুটকারা পেতে, তো আমি বরং মেয়েটাকে বলি। তো অনেক কষ্টেও মেয়েটার খোঁজ পায় এবং খোঁজ পেয়ে মেয়েটার সাথে একদিন ও চালাকি করে দেখা করে। মেয়েটা দেখা করেন এবং ওর বরকেও কিছু বলে না, তো মেয়েটার সাথে লুকিয়ে দেখা করে এবং দেখা করে সোমা মেয়েটাকে বলে যে তোমার লজ্জা করে না, তুমি একজন পুরুষ মানুষ, যার একটা পরিবার আছে, যার একটা মেয়ে আছে, তুমি আবার তাকেই বিয়ে করলে, কি জন্য তুমি বিয়ে করলে? তো ওই মেয়েটাকে অনেক বলে, অনেক রিকোয়েস্ট করে যাতে ওর হাজবেন্ডের সাথে কোনো রকম কোনো যোগাযোগ না রাখে, কিন্তু মেয়েটা অত্যন্ত মানে রুড ছিল। মেয়েটা বলে যে না, আমার পক্ষে সম্ভব নয়, যদি আটকাতে হয় তুমি তোমার বরকে আটকাও, আমি তোমার বরের কাছে নেই, তোমার বরই আমার কাছে এসেছিল, এরকম করে বলে দেয়। এবং মানে ব্যাপারটা কিছুই হয় না। মানে সোমা ভেবেছিল যে মেয়েটাকে রিকোয়েস্ট করলে মেয়েটা যদি বোঝে, নিজে থেকে যদি সরে যায়। এবার সেদিন সোমার খুব খারাপ লাগে এবং ওর খুব আত্মসম্মানে লাগে যে সত্যিই তো আজকে আমি একটা মেয়ের কাছে এসে বলছি যে তুমি আমার বরের সাথে আর কথা বলো না, ওর সাথে সম্পর্ক রেখো না, কিন্তু সত্যিই তো এটা তো আমার বরের বোঝা উচিত ছিল, দোষ তো আমার বরেরও আছে। ও তখন মনে মনে ভাবলো যে না, এইবারে আমি স্বামী মানে এতদিন আমি তাও হাজবেন্ডকে এসবের পরেও বিশ্বাস করেছি, আর ওকে বিশ্বাস করা যায় না। কারণ মেয়েটার সাথে কথা বলে বুঝলো যে ওর স্বামী ওকে যেটা বলেছে যে মেয়েটাকে ফাঁসিয়ে বিয়ে করেছে, ওকে এই বলেছে ওই বলেছে, এরকম কোনো ঘটনা নয়। ওর স্বামী যথেষ্ট ইচ্ছে ছিল মেয়েটাকে বিয়ে করার। তো আসে এবং সেদিন তুমুল অশান্তি হয়। ওর স্বামীকে বলে যে তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, আর তুমি যে বলেছো যে তুমি চেষ্টা করবে মেয়েটার থেকে ছাড়া পাওয়া, তুমি সেই কোনো চেষ্টা করছো না। তো এই নিয়ে যখন কথা হয়, তো তখন কিন্তু ওর বর একটা সময় খুব রেগে যায় এবং রেগে গিয়ে কিন্তু তার মুখোশটা খসে পড়ে যায় এবং সে আসল কথা সত্যি সত্যি বলে যে হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি ইচ্ছে করেই বিয়ে করেছি এবং আমি এই বিয়েটা ভাঙার জন্য করিনি। দরকার হলে তুমি চলে যাও, আমি তোমাকে দেখবো না, তোমার কোনো খরচাপাতি দেবো না, তোমার মেয়েকেও যদি নিয়ে যেতে চাও তো তুমি মেয়েকে নিয়ে যেতে পারো। একদম স্বামী স্পষ্ট বলে দেয়। এবং সোমা যখন তার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে এই কথাগুলো বলে, মানে সেমই তো বাড়ি, একই বাড়ি, ও শ্বশুর শাশুড়ি কিন্তু সম্পূর্ণভাবে ছেলের পক্ষ নেয়, মানে অন্যায়ের পক্ষ নিল। এই জিনিসটা না সোমা সহ্য করতে পারেনি, মানে এত বড় একটা প্রতারণা ও কোনোভাবে মেনে নিতে পারেনি। ও তখন মনে মনে ভাবলো যে ঠিক আছে, তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলে, আমি এটা বদলা নিয়ে ছাড়বো। ও তখন একটা মনে মনে বদলা নেওয়ার, একটা রিভেঞ্জ নেওয়ার একটা মেন্টালিটি নিয়ে নিল এবং ও মনে মনে ঠিক করলো যে যাই হোক, যেভাবেই হোক, আমি আমার মেয়েকে ভালো করে মানুষ, মানে যে কষ্টগুলো আমি পেয়েছি সেটা আমার মেয়ে পাবে না। তো ও তখন সঙ্গে সঙ্গে যেটুকু যা টাকা পয়সা পুঁজি ছিল, জমিয়েছিল, ও সঙ্গে সঙ্গে ভাবলো যে এরকম একটা বাজে লোকের সাথে থাকা যায় না, যে আমার সাথে এত বড় প্রতারণা করলো এবং যে মুখের উপর বলেই দিয়েছে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে। আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এর বদলা আমি নেব। তো এই বদলা নেওয়ার মন মানসিকতা নিয়ে ও বাড়ি থেকে ও আর ওর মেয়ে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে ওখানেই কাছাকাছি একটা ভাড়া বাড়িতে এসে ওঠে। খুব ছোট্ট একটা ভাড়া বাড়ি, সামান্য কিছু ভাড়া ছিল সেই টাকা দিয়ে, কারণ ওর সামর্থ্য তখন বেশি না। এবং ও মনে মনে ঠিক করে যে মানুষটা আমার জীবন কীভাবে তছনছ করলো, আমার আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কীভাবে মাটিতে মিশিয়ে দিল, তাকে আমি সুখে শান্তিতে থাকতে দেব না। এমন কিছু আমি করব যে ও সারা জীবনের মতো মনে রাখবে। এবং এই মন মানসিকতা নিয়ে ও পাগলের মতো মানে ভাবনা চিন্তা করতে লাগলো যে ও কী করে সব থেকে বেশি করে ওর স্বামীর থেকে মানে এই প্রতিশোধটা নিতে পারে। এই যে এভাবে প্রতারণা করলো, সেটারও প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। এরপরে যেটা ঘটলো সেটা এবার আপনারা যখন শুনবেন তখন মানে বুঝতে পারবেন যে একটা মানুষের মন মানসিকতা, দুঃখ কষ্ট কতটা পেলে যে মানুষ এই লেভেলে চলে যেতে পারে। একটা সময় যে মানুষটাকে ভালোবেসে ঘরের বিরুদ্ধে গিয়ে অত অল্প বয়সে বিয়ে করেছিল,
সেই মেয়েটাই তখন এর সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়ালো। ওর জীবনের তখন মুখ্য উদ্দেশ্য হয়ে গেল ওর স্বামী যেন সুখে শান্তিতে দ্বিতীয় বউয়ের সাথে সংসার না করতে পারে। এবং তার সাথে সাথে ওর এটাও খুব খারাপ লাগা ছিল যে ওর শ্বশুর শাশুড়ির সমস্তটা জেনে শুনেও ওকে কিন্তু একটুও সমর্থন করেনি এবং তারা কিন্তু তাদের ছেলের অন্যায়কেই সাপোর্ট করে গেছে। এই কথা চিন্তা করে যখন ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করা শুরু করে, তো তখন ও বিভিন্ন মানুষের থেকে খবর নিয়েও জানতে পারে যে অঘরীতান্ত্রিকরা অনেক সময়ই অনেক এরকম কাজ করতে পারে। মানে তাদের সাথে যদি কেউ খারাপ করে থাকে বা এমন কিছু যদি হয় যে কেউ কারোর সাথে খুব অন্যায় করেছে, তো অঘরীতান্ত্রিকদের কাছে সেই ক্ষমতা থাকে যে তারা তাদের ক্ষমতা এবং তন্ত্রের সাহায্যে অন্য মানুষের ক্ষতি করতে পারে। তো এই কথাটা যখন ও শোনার পরে ওর মনে হয় যে না, আমাকে তাহলে এরকম কোনো অঘরীতান্ত্রিকেরই সান্নিধ্যে যেতে হবে। তো এরকম চিন্তাভাবনা করতে করতেই ও বীরভূমের কোনো একটা জায়গায় একটা এরকম অঘরীতান্ত্রিকের সন্ধান পায়। এবার বীরভূম যেতে গেলে ওর একটু সময় লাগবে, অ্যাটলিস্ট অনেক সকালের ভোরের ট্রেনে বেরিয়ে যেতে হবে এবং ফিরতে ফিরতে সন্ধে রাত হয়ে যেতে পারে। তো ও তখন কি করলো, ও যেহেতু নিজে রোজগার করতো, তো ও তো আলাদাই থাকছিল। তো ও তখন ওর বাপের বাড়িকে বলে যে তোমরা আমার মেয়েটাকে একটু কদিন রাখো, আমাকে হয়তো একটু কাজের জন্য বীরভূম যেতে হতে পারে। তো সেই কথা বলে ওর মেয়েকে বাপের বাড়িতে রাখতো এবং ও সকাল সকাল একদম প্রথম ট্রেন ধরে সে বীরভূমে চলে যায়। এবং বীরভূমে বোলপুর স্টেশন থেকে নাকি একটা বাসে করে গিয়ে সেই জায়গাটায় ও যেত যেখানে ওই অঘরীতান্ত্রিক বসতেন আর কি। এবার ও প্রথম দিন যায়, যাওয়ার পরে ওখানে গিয়ে ও অঘরীতান্ত্রিককে সমস্ত জীবনের কথা বলে এবং তার সাথে সাথে এটাও জানায় যে ওর স্বামীর থেকে কোনো রকম কোনো টাকা পয়সা কিচ্ছু চায় না, শুধু চায় যে ওর স্বামী যেন সুখে শান্তিতে সংসার না করতে পারে। এবং ও চেয়েছিল যে ওর স্বামী ওকে ঠিক যেভাবে ঠকিয়েছে তার চরম শাস্তি যেন ওর স্বামী এবং ওর শ্বশুরবাড়ির লোকেরা পায়। এবং তার সাথে সাথে ওর এটাও খুব খারাপ লেগেছিল যে যেই মেয়েটির সাথে দেখা করে ও বলেছিল যে আমাদের সংসার আছে, আমাদের সন্তান আছে, সরে যেতে বলেছিল, সেই মেয়েটাও কিন্তু ওর কথা শোনেনি। তো এটাই চেয়েছিল যে সবার যেন একটা সর্বনাশ হয়। তো এই কথা বলে অঘরীতান্ত্রিকের কাছে যোগাযোগ করে এবং সে তখন বলে যে প্রথমে সে আর কি এই কাজটা করতে চায় না। উনি বলেন যে না, এরকমভাবে তুমি ভগবানের উপরে ছেড়ে দাও, সময়ের উপরে ছেড়ে দাও, এরকম ওনাকে বলে। কিন্তু মানে এই মেয়েটি আর কি, সোমা বলে মেয়েটি, সে বলে যে না, আমি ওর মানে ও যে শাস্তি পাচ্ছে সেটা আমি দেখে যেতে চাই। আমি আর কিছু চাই না, আমি আমার মেয়ের সমস্ত দায়িত্ব নিয়েছি, আমার কোনো দায়িত্বকে নিতে হবে না, কিন্তু আমি চাই ও শাস্তি পাক। তো তখনই অঘরীতান্ত্রিক বলে যে ঠিক আছে, তাই হবে। তো উনি তখন বলে যে তোমাকে একটা কাজ করতে হবে, তোমার স্বামীর এবং শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার করা কোনো জামা কাপড় বস্ত্র এরকম কিছু আমার চাই, তাহলে আমি খুব নির্ভুলভাবে কাজটা করতে পারবো। এবার ও তো একটুখানি চিন্তায় পড়ে গেল, কারণ ও শ্বশুরবাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়েই চলে এসেছে। আর ও যতটুকু খবর পেয়েছে যে ওর বর সেই আরেকজন যাকে বিয়ে করেছিল তাকে নিয়ে অলরেডি সংসার করা শুরু করেছে। তো তখন ও ভাবলো যে এটা আমি কি করে করব, কিন্তু তারপর ওর মাথায় বুদ্ধি এলো যে না, আমি চেষ্টা করতেই পারি। তো সেই কথা চিন্তা করে ও তখন মানে সেদিনের মতো তো বীরভূম থেকেও চলে এলো এবং বাড়িতে এসে ও একজনকে মারফত ওর বরের কাছে খবর পাঠালো যে বাড়িতে ওর কিছু মানে কাগজপত্র, কিছু কাজের আছে, যেই কাগজপত্রগুলো খুব একটা দরকারি ছিল না, কিন্তু ও বলে যে খবর পাঠায় যে আমি তো তোমার থেকে টাকা পয়সা কিছু নিচ্ছি না, কিন্তু আমার ওই কাগজপত্রগুলো আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তো প্রথমে ওর শ্বশুর বাড়ি থেকে রাজি হয় না, তারপরে ভাবলো যে ঠিক আছে, কাগজপত্র নিয়ে যদি ব্যাপারটা মিটমাট হয়ে যায়, কারণ যেহেতু মানে ওর স্বামী একটা বিয়ে থাকাকালীনই আর একটা বিয়ে করেছিল, তো অবশ্যই থানা পুলিশ করলে সেখানে একটা শাস্তি পাওয়ার বিশাল চান্স ছিল। তো সেই ভয়টাই ওদের মধ্যে হয়তো কোথাও ছিল এবং তখন ওরা বলে যে ঠিক আছে, এসে নিয়েই বেরিয়ে যেতে হবে। তো ওর সেই সুযোগটুকুই দরকার ছিল। তো ও শ্বশুরবাড়ি যায় এবং শ্বশুরবাড়িতে যখন যায় ওর শ্বশুরবাড়ির লোক মানে সবাই বাড়িতেই ছিল, কিন্তু ওর সাথে কেউ কোনো কথা বলে না, ওকে জাস্ট ঘরটা খুলে দেয়, ও ঘরে যায় এবং ঘরে গিয়ে ও কী করে, ফট করে দরজাটা বন্ধ করে দেয়।
দরজা বন্ধ করে দিয়ে ওর স্বামীর একটা জামা আর ওর যে মানে স্বামীর যে দ্বিতীয় যে স্ত্রী ছিল তার একটা শাড়ি ও ব্যাগের মধ্যে করে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে। এবার ওরা প্রথমে আপত্তি করেছে যে কেন তুমি দরজা বন্ধ করবে, কেন কিছু, তো যাই হোক তারপরে ও খুব সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। তো ওরা আর অতটা কিছু সন্দেহ করেনি। তো ও চলে আসে এবং তারপরে একটা বিশেষ তিথি দেখে ওকে ওই অঘরীতান্ত্রিক বলে যে তুমি অমুক তিথিতে চলে আসো। তো ও চলে গেছে সেখানে। এবার সেখানে গিয়ে ওর স্বামীর যে মানে যে আর কি রেগুলার পরার যে জামা আর ওর যে বউ ছিল দ্বিতীয় বউ তার একটা শাড়ি দিয়েছে। এবং তখন উনি বলেন যে সেদিন আর কি একটা বিশেষ তিথি ছিল, অমাবস্যা তিথি। উনি বলছেন যে আমি রাতের বেলা এই কার্যটা করব। এবং উনি তার সাথে সাথে এটা বলেন যে যখন আমি এই কাজটা করব এরা হতে পারে যে তোমার স্বামী বা শ্বশুরবাড়ির লোকেরা খুব অসুস্থ হয়ে পড়তে পারে এর ফলে। তো ওনাকে জিজ্ঞেস করে যে তোমার কোনো অসুবিধে নেই তো? বলছে না, আমার কোনো অসুবিধা নেই। তখন বলছে ঠিক আছে। তো ওই অঘরীতান্ত্রিক বলে যে দেখো, এটা আজকে করলেই যে আজকেই তার প্রভাব পড়বে তা কিন্তু নয়, এই প্রভাবগুলো পড়তে একটু সময় লাগে। তো ও বলে যে আপনি যা করুন, কিন্তু আমি যেন খবর পাই যে ওদের ক্ষতি হয়েছে, ওরা সুখে শান্তিতে সংসার করছে, যে কষ্টটা আমাকে দিয়েছে, যে দুঃখ কষ্ট যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গেছি এবং এখনও আমাকে পুরো সারাটা জীবন এভাবেই চলতে হবে, আমার মেয়ের দায়িত্ব আমার উপরে, আমি চাই না ওরা ভালো থাকুক। তো আপনি তার জন্য যা করার করুন। এবং এই কাজটা করার জন্যই অঘরীতান্ত্রিককেও কিছু তাকে টাকা পয়সা তো দিতে হয়, কারণ এই ধরনের কাজকর্ম করতে সেখানেও একটা পয়সা লাগে। তো অনেক কষ্ট করে ও এইসব ম্যানেজ করে এবং গিয়ে জিনিসপত্র দিয়ে আসে এবং ও তারপরে বাড়ি চলে আসে। মিটে গেল। এবারে ঠিক এর দিন 15 পরে, মানে ওদিক থেকে তো কোনো খবর পাচ্ছে না, তো কিভাবে খোঁজ নেবে, কি করবে সেটাও বুঝতে পারছে না। তো তখন এই সোমা বলে মেয়েটি তখন আবার একদিন বীরভূমে গেল। আর ওই অঘরীতান্ত্রিকের ব্যাপার ছিল এরকমই, উনি কোনো ফোন টোন ইউজ করতেন না, ঠিক আছে? তো সেই জন্য ও গেছে, গিয়ে তখন ওনার সাথে কথা বলেছে যে আপনি কি কিছু আদৌ করেছেন, আমি তো কোনো ওদের কোনো বিপদ আপদের কোনো তো খবর পাইনি। তো তখন নাকি সে বলে যে যা করার সব হয়ে গেছে, সেই তিথিতেই হয়ে গেছে, বলছে এখন শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, ও শুনে টুনে চলে আসে এবং ওকে তখন ওই অঘরী বলেছিলেন যে তুমি কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে জীবনে থেকো না, তুমি তোমার মতো, তুমি যখন ছেড়ে চলেই এসেছো, তুমি যখন আইনি পথে গেলে না, তুমি তখন তোমার মেয়েকে ভালো করে মানুষ করো, তুমি এগুলো নিয়ে বেশি ভেবো না। তো চলে আসে। আসার দিন 6-7 পরে ওর কাছে খবর আসে, কেউ একজন ওদেরই মানে ওকে তো সবাই চিনতো, তো খবর দেয় যে ওর বরের খুব শরীর খারাপ হয়েছে এবং সে এমনই শরীর খারাপ হয়েছে, বেশ কিছুদিন ধরে সে ভুগছিল এবং তারপরে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এবার এটা শোনার পরে তো সোমা বুঝতে পারছে, কারণ ওকে বলেছিল যে যে ক্ষতি করা হবে সেই ক্ষতিতে কিন্তু মানে ভালো রকমই পুরো পরিবারের ক্ষতি হবে। এবার তারপরে আবার কিছুদিন পরে খবর পায় যে ওর স্বামী সুস্থ হয়ে বাড়ি চলে এসেছে। এবার যেহেতু মানে ওই অঘরী ওনার বাড়ির কাছাকাছি ছিল না, ওনাকে মানে সোমাকে যেতে হতো বীরভূম অবধি, সেই বীরভূমে যাতায়াত মানে পুরো সারাটা দিন একদম নষ্ট। এবার ও না সবসময় ভাবতো যে ঠিক আছে, একটু তো শরীর খারাপ হলো, বাড়ি চলে এলো, কিন্তু দিব্যি তো সবাই মিলে শ্বশুর শাশুড়ি এই নতুন বউয়ের সাথে দিব্যি সংসার করছে, সব কিছু ঠিকঠাকই চলছে। তো এরপরে একদিন যেটা হলো সেটা হচ্ছে যে ও একটা যেখানে ভাড়া থাকতো, তো সেখান থেকে একটা অন্য জায়গায় ভাড়া চলে গেল, ঠিক আছে? এবং ও একটা অন্য জায়গায় কাজও পেলো, সেখানে একটু মাইনেটা বেশি, তো ও মেয়েকে নিয়ে সেখানে চলে গেল। এবার এই যে নতুন জায়গায় ও মানে নতুন বাড়িতে যে ও ভাড়া গেল, সেই জায়গাটার বা সেই কথাও কাউকে জানায় না, কারণ ওর না তখন কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। সবাই এসে ওকে ওর বরের কথা বলতো যে তোমার বরকে দেখলাম তার নতুন বউকে নিয়ে ঘুরছে ফিরছে, সব শুনতে না ওর ভালো লাগতো না। তো ও সেই জন্য কারোর সাথে আর যোগাযোগও সেভাবে রাখতো না এবং ও মনে মনে ভেবেছিল যে এগুলো কিছু হবে না। যাই হোক, ওর মেয়েকে মানুষ করছে, সব কিছু ঠিকঠাকভাবেই করছে। এরপরে একদিন হঠাৎ করে রাস্তায় ওর সাথে মানে তখন প্রায় মাস 4-5 কেটে গেছে এবং ও তখন খুব কষ্ট করছে, মানে জীবনে প্রবল আর কি স্ট্রাগল, মেয়েকে বড় করতে হচ্ছে একা হাতে, তারপরে নিজের সমস্ত খরচপাতি বুঝতেই পারছেন। তো এরকম সময় হঠাৎ করে একদিন রাস্তায় ও একজনকে দেখে
এবং দেখেও চমকে যায়, প্রথমে চিনতে পারে না। তো ভালো করে যখন দেখছে এটা আর কেউ না, ওর স্বামী। পুরো জীর্ণ শীর্ণ শরীরের অবস্থা, মানে প্রচণ্ড আর কি, চোখ মুখ বসে গেছে। এবং ও যখন ওর কাজের জায়গা থেকে বেরিয়ে যখন জাস্ট বেরিয়েছে, দেখছে মানে প্রথমে দেখে যে একটা কেউ ওর দিকে তাকিয়ে আছে এবং পিছন পিছন খুব আস্তে আস্তে ওর পিছন পিছন হাঁটছে। এবং ও যখন বিষয়টা খেয়াল করে, ও ভেবেছে কে না কে, রাস্তার কোনো ভিখিরি বা কেউ এরকম হবে। তো ও যখন পিছনে ঘুরে তাকিয়ে ভালো করে দেখছে, তখনও চিনতে পেরেছে এটা ওর স্বামী। মানে ও যেটা মানে বলেছিল নাকি, যে ওর স্বামীকে দেখলে কেউ বলবে না যে এই এই সে। মানে ওই বিয়ে 6-7 মাসের মধ্যে ওর স্বামী পুরো শুকনো হয়ে গেছে, রোগা প্যাকাটি হয়ে গেছে, মানে শরীরের মাংস বলতে কিচ্ছু নেই, হাড়গিলে চেহারা, চোখ মানে ঠিকরে বেরিয়ে আসছে এরকম। তো ও তো ওটা দেখে পুরো থমকে গেছে। মানে ও মনে মনে অবশ্যই ওর স্বামী যাতে সুখে শান্তিতে সংসার না করতে পারে, সব কিছু যাতে খারাপ হয়, সেটাই ও মনে মনে চেয়েছিল। কিন্তু ওই অবস্থায় সত্যি সত্যি যখন ওর স্বামীকে দেখে, ওর না মানে মানে ভিতর থেকে পুরো কেঁপে যায়। এবং খুব অদ্ভুতভাবে ওর স্বামী ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে একটা কথাই ওকে বলে যে, দেখছো আমি তোমার সাথে এত বড় অন্যায় করেছি, সেই জন্য আমি কিন্তু শাস্তি পাচ্ছি। এবং এই পুরোটাই আমি জানি, আমি যে কদিন বেঁচে থাকবো আমাকে এই দুঃখ যন্ত্রণা নিয়েই বেঁচে থাকতে হবে। আমি তার কারণই হচ্ছে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, আমি তোমাকে এমনভাবে ঠকিয়েছি, আজকে দেখো আমি তার ফল পাচ্ছি। তো এটা শুনে না ওর মুখ থেকে আর কোনো কথা বেরোয় না, ঠিক আছে। এবার তো তখন ও যাই হোক, ও সেই মুহূর্তে একটু দুর্বল অবশ্যই হয়ে পড়ে, কিন্তু ওর মনের মধ্যে সেই রাগ, সেই অভিমান, সেই অপমান সব কিছু ওর মনের মধ্যে থাকে। ও তখন বলছে যে আমাকে তুমি কেন কথা বলছো আমার সাথে, তোমার নতুন বউ আছে বাড়িতে, সবাই মিলে একসাথে সুখে শান্তিতে সংসার করছো, আমার আর মেয়ের খবর তো তুমি কোনোদিনও রাখোনি, তুমি কেন এখন আমার সাথে কথা বলতে এসছো। তো তখন নাকি মুচকি হেসে ওর স্বামী বলে যে বিয়ের 2.5 মাস পরে কিন্তু সেই যাকে ও বিয়ে করেছিল, ওর বর, সে চলে গেছে। এবং সে চলে গেছে শুধু তাই নয়, সে ওদের বাড়িতে ওনার যা টাকা পয়সা ছিল ওর বরের, ও শ্বশুর শাশুড়ির যেটুকু যা গয়নাগাটি যেটুকু যা ছিল সব নিয়ে চলে গেছে। তো ওনা তখন পুরো থমকে যায়, মানে এটা শুনেও পুরো থমকে যায়, মানে ও মানে ভাবতে পারেনি যে এরকম ঘটনা ঘটতে পারে। এবার ও ভাবছে যে মানে এটা কি শুনছি আমি, মানে যে বিয়েটা করেছিল লুকিয়ে, একজনকে বিয়ে করেছিল বলে নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে পর্যন্ত যে ত্যাগ করে দিল, আজকে সে ওর সাথে থাকে না, সে ঘর থেকে বেরিয়ে গেছে সমস্ত জিনিসপত্র নিয়ে। এগুলো শুনে না মানে সোমার প্রচণ্ড শক লাগে, খুব শক লাগে। তো আর সত্যি কথা বলতে কি, যে সময়টা সোমা সব কিছু ছেড়ে, শ্বশুরবাড়ি ছেড়ে আলাদাভাবে থাকা শুরু করে, সেই সময় কিন্তু ওর বাপের বাড়ি থেকে আর্থিক হয়তো সেভাবে সাহায্য করতে পারেনি, কিন্তু ওর মা, ওর বাবা ওকে অনেক রকমভাবে মেন্টাল সাপোর্ট দিত। ও যে কাজ করতে যেত, মেয়েকে রাখা, মেয়ের সমস্ত কাজ করা, তখন ওনার মেয়ে অনেকটাই ছোট ছিল, তো সেটা কিন্তু করতো। তো তখন না মানে ও পুরো হতভম্ব হয়ে গেছে এবং ওখান থেকে মানে ও ব্যাপারটা নিতে পারে না। তো সঙ্গে সঙ্গে ও ওইখান থেকে তাড়াতাড়ি চলে আসে এবং ওর স্বামীকে দেখে না মানে ও মানে পুরো রাস্তা ভাবতে ভাবতে আসে যে এটা কি অবস্থা আমি দেখলাম। তো সারা রাত ও বাড়িতে এসে ভাবে, খুব চিন্তা হয় এবং খুব কষ্ট পায় যে মানুষটাকে বিয়ে করে মানে বিয়ে করলাম ভালোবেসে, বাড়ির অমতে গিয়ে এত ছোট বয়সে এরকম একটা পরিণতি হবে সেটা ও নিজেও ভাবতে পারেনি। এবারে তখন ও মানে মনে মনে ভাবছে কি করবে। তো তখন ওর বাপের বাড়িতে কথা বলে। তোর বাপের বাড়ি থেকে বলে যে দেখ, ও তো তোর সাথে তো প্রতারণা করেছে, আর এখন ওর অবস্থা খুবই খারাপ, তো তুই যদি এখন ওই বাড়িতে আবার ফেরত যাস তাহলে কিন্তু তোকে শুধুমাত্র কাজই করে যেতে হবে। মানে তোর স্বামী এখন এত অসুস্থ, তার সেবা শুশ্রূষা করতে করতেই তোর দিন কেটে যাবে। আর তোর সাথে যেটা হয়েছে তুই যদি সেটা ভুলে যেতে পারিস তাহলেই তুই অবশ্যই যা, নাহলে তুই যাস না। এবার দেখুন, এই ধরনের অপমান, এই ধরনের কষ্ট কোনো মেয়েই কিন্তু মানতে পারে না, স্বাভাবিকভাবেই সোমাও মানতে পারে না। এবং তারপর থেকে ও তখন একটা জিনিস ঠিক করে, কোথাও একটা ওর মনে না খুব কষ্ট হয়, একটা গিল্টি ফিলিংস আসে। ও ভাবে যে ও হয়তো ওই অঘরীতান্ত্রিককে দিয়ে কিছু একটা করাতে গিয়ে হয়তো এটা হয়েছে, হয়তো বা কিছুই হয়নি, উনি হয়তো কিছুই করেনি, কারণ ওর চোখের সামনে উনি কিছু করেনি। আর অনেকেই ও যখন এই কথাটা বলে, সবাই বলে যে এটা নিয়তি, কেউ বলে কর্মফল, তোর সাথে খারাপ করেছে তাই ওর সাথে এটা হয়েছে, কিন্তু কোথাও একটা ওর গিল্টি ফিলিংস থাকতো। তো তারপরে ও ভাবলো
যে ওর স্বামীর রোজগারপাতি মানে প্রায় নেই বললেই চলে। তো এখনও অবধি নাকি, যেটা ওনার কাছে এসে বলেছিল, মানে ওই সোমা যে আর কি ওনার বাড়িতে রান্নার কাজ করতো, তো ও আলাদাই থাকে, কিন্তু মাস গেলে একটা পরিমাণ টাকা, যাতে ওরা অ্যাটলিস্ট ডাল ভাতটুকু খেয়ে থাকতে পারে, সেই টাকাটা কিন্তু সোমা এই যেখানে আর কি রিসেপশনিস্টের কাজ করে এবং রাতের বেলা এসে এই দিদির বাড়িতে রান্নার কাজ করে যে টাকাটা পায়, তার থেকে কিছুটা টাকা ওর শ্বশুর বাড়িতে দেয়, যাতে ওর শ্বশুর শাশুড়ি আর তার ছেলে দুমুটো অ্যাটলিস্ট ডাল ভাত খেয়ে জীবনটা কাটাতে পারে। মানে হয়তো এই কাজটা করার কোনো দরকারও ছিল না, কিন্তু কোথাও একটা ওর টান, ভালোবাসা, গিল্টি ফিলিং সব কিছু মিলিয়ে কিন্তু এই কাজটা করে। এবং সেই জন্যই যে মানে এই দিদির তো খুব জানার ইচ্ছে ছিল যে কেন একটা মানুষের এরকম পরিস্থিতি হবে যে তাকে দুটো কাজ করতে হচ্ছে, তো সেটার কারণ ছিল এটাই। তো এটা যখন উনি শোনেন, ওনার খুব খারাপ লাগে সোমার জন্য, যে একটা মেয়ের জীবনে কত কি ঘটে, এবং একটা মেয়ে সে তার এত প্রতিকূলতার মাঝখানেও সে কিন্তু তার দায়িত্ব পালন করে যাচ্ছে, মেয়ের দায়িত্ব প্লাস শ্বশুরবাড়ির সবার দায়িত্ব। অথচ সে কিন্তু সেই বাড়িতে মানে বউয়ের যে সম্মান, ভালোবাসা, সেটা কিন্তু সে খুবই কম দিন পেয়েছে, বলতে গেলে পাইনি বলা যায়। যাই হোক, এটাই ছিল ঘটনা। তবে সত্যি কথাই আমি বলবো, এই ঘটনাটা সত্যি কর্মফলের একটা খুব বড় নিদর্শন। খারাপ কাজ করলে এভাবে কিন্তু পার পাওয়া যায় না। ভগবান সত্যি উপরে আছে। সত্যি আমরা কেউ জানি না যে ওই অঘরীতান্ত্রিক আদৌ কিছু করেছিলেন কিনা, কারণ উনি কিন্তু ওনাকে বলেছিল সোমাকে যে তুমি এসব নিয়ে ভেবো না, তুমি ভগবানের উপরে ছেড়ে দাও, সময়ের উপরে ছেড়ে দাও। হয়তো সত্যি সময় বা ভগবানই এই শিক্ষাটা ওর বরকে দিয়েছে। যাই হোক, আজকের ঘটনা এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর প্লিজ এই ঘটনাগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।